প্রিয় ছাত্রছাত্রী 5 to 10 এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ষষ্ঠ পাঠ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায় 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেট 2 করব। এখানে আমরা অনুশীলনীর প্রশ্নোত্তর ছাড়াও বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর পড়ব, যার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ক্লাসটি তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটি তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো চলো ক্লাসটি এবার শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্নাবলী, 2-3টি বাক্যে উত্তর দাও। 18 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝায়? উত্তর, স্বাধীনতা লাভের পর তৃতীয় বিশ্বের দেশগুলি একজোট হয়ে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটায়। এই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা লড়াইকালে গড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতন্ত্র জোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের বাইরে থাকার নীতিই ছিল জোট নিরপেক্ষ নীতি। পরবর্তী প্রশ্ন, অপারেশন বারবারোসা কি? উত্তর, 1941 খ্রিস্টাব্দের 22 জুন ভোর 4টে থেকে 150 ডিভিশনের জার্মান সেনাবাহিনী রাশিয়ার সীমানার ভেতরে ঢুকে বারবারোসা অভিযান শুরু করে। যুদ্ধ শুরু হওয়া 6 দিনের মাথায় জার্মানির সামরিক বাহিনীর প্যানজার ডিভিশন রাশিয়ার সীমান্তে 200 মাইল ভেতরে ঢুকে পড়ে, আর গ্যাডেরিয়ান বাহিনী মস্কোর 320 মাইল দূরবর্তী নিপার অঞ্চলে পৌঁছায়। জেনারেল ভন লিভ এর সেনাবাহিনী রাশিয়ার উত্তরে রিগা অঞ্চল দখল করে নেয়। সেনাবাহিনী কার্জন লাইন পার করে স্মোলেনেস্ক শহরে ঢুকে পড়ে। প্রথম 6 মাসের মধ্যে নাৎসি বাহিনী 8 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল দখল করে নেয়। হিটলার বলেন, বারবারোসা অভিযান শুরু হলে বিশ্ব নিশ্চেষ্ট ও নিস্তব্ধ হবে। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরস্পর বিরোধী দুটি শক্তিজোটের নাম কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে। ইতালি, জার্মানি ও জাপানকে নিয়ে গড়ে উঠেছিল অক্ষশক্তি জোট এবং ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে নিয়ে গড়ে উঠেছিল মিত্রশক্তি জোট। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক স্বার্থ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি তৈরি করে? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ভার্সাই চুক্তির অধিকার বলে ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকা বিশ্বের বেশিরভাগ উপনিবেশ দখল করে নেয়। অপরদিকে ইতালি, জার্মানি ও জাপান দেরিতে হলেও নতুন নতুন উপনিবেশ দখলের কর্মসূচি গ্রহণ করে। ইতালি ভূমধ্যসাগরীয় অঞ্চলে উপনিবেশ বিস্তারে সচেষ্ট হলে ইঙ্গো ফরাসি স্বার্থে আঘাত লাগে। আবার জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বাড়াতে চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র ভীত হয়ে পড়ে। এইভাবে ঔপনিবেশিক স্বার্থ সংঘাত যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো, হেরেনবগ তত্ত্ব। উত্তর, হিটলার মনে করতেন বিশ্বে একমাত্র জার্মানরাই বিশুদ্ধ আর্য রক্তের অধিকারী, তাই বিশ্বে জাতিগত দিক থেকে তারাই শ্রেষ্ঠ, অর্থাৎ প্রভু জাতি বা হেরেনবগ। এই কারণে অন্যান্য জাতির ওপর শাসন প্রতিষ্ঠা করার অধিকার রয়েছে জার্মানদের। হিটলারের এই জাতিবিদ্বেষী ভাবনাই হলো হেরেনবগ তত্ত্ব। পরবর্তী প্রশ্ন, লেবেনশ্রাউম কি? উত্তর, সংকীর্ণ জাতীয়তাবাদের বশবর্তী হয়ে হিটলার ইউরোপে জার্মান ভাষাভাষী অঞ্চলগুলিকে জার্মান রাইনের অন্তর্ভুক্ত করার জন্য সচেষ্ট হন। হিটলার চেয়েছিলেন পূর্ব ইউরোপে জার্মান সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে জার্মানবাসীর জন্য লেবেনশ্রুম বা বাসস্থানের সম্প্রসারণ ঘটাতে। হিটলারের এই উগ্র সাম্রাজ্যবাদী নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে নিশ্চিত করেছিল। পরবর্তী প্রশ্ন, হিটলার রাশিয়া আক্রমণ করেন কেন? উত্তর, হিটলার একসঙ্গে পূর্ব ও পশ্চিম দুই রণাঙ্গনে যুদ্ধ চালাতে রাজি ছিলেন না। তিনি পশ্চিম রণাঙ্গনে যুদ্ধ শেষ করে পূর্ব দিকে রাশিয়ায় অভিযান চালাতে চেয়েছিলেন। তাছাড়া রাশিয়া যেভাবে রোমানিয়া সহ 3টি বাল্টিক রাজ্য অধিকার করেছিল, তাতে হিটলারের লেবেনশ্রাউম বা জার্মান বাসস্থানের সম্প্রসারণ তত্ত্ব ব্যাহত হয়েছিল। সর্বোপরি রাশিয়ার আধুনিক অস্ত্রসজ্জা ও ক্ষমতার ভিত্তিতে হিটলার আতঙ্কিত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন ব্রিটেনের যুদ্ধে জার্মানির ব্যাপক ক্ষতির সুযোগ নিয়ে রাশিয়া পূর্ব দিক থেকে জার্মানির ওপর আক্রমণ হানবে, তাই রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার আগেই তিনি রাশিয়াকে আক্রমণ করেন। পরবর্তী প্রশ্ন, লেনিনগ্রাডের লড়াই। উত্তর, লেনিনগ্রাড ছিল রাশিয়ার জারদের রাজধানী ও রুশ বিপ্লবের মূল কেন্দ্র এবং এখান থেকেই আধুনিক সোভিয়েত রাশিয়ার উত্থান হয় বলা চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার 1941 খ্রিস্টাব্দের 22 জুন রাশিয়া আক্রমণ করেন। হিটলারের নাৎসি বাহিনী লুগা নদীর তীর ধরে লেনিনগ্রাডের দিকে অগ্রসর হয়। রুশ লাল ফৌজ মার্শাল ভরোসিলোভ এর নেতৃত্বে নাৎসি সামরিক বাহিনী প্রতিরোধের চেষ্টা করে। লাল ফৌজ লেনিনগ্রাড মহানগরীকে বেষ্টন করে এক শক্ত ঘাঁটি তৈরি করে। জার্মান সেনারা লাল ফৌজের এই ঘাঁটিতে তীব্র আক্রমণ চালায়। আক্রমণে লাল ফৌজ প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও পরে তারা পরিস্থিতি সামলে নেয়। স্টালিন লাল ফৌজের সেনাপতি হিসেবে জি.কে. ঝুকভকে নিয়োগ করেন। ঝুকভ অসামান্য দক্ষতায় মাত্র 3 দিনের মধ্যে লেনিনগ্রাডের রক্ষা প্রাচীর গড়ে তোলেন। হিটলারের দুর্ধর্ষ নাৎসি সেনা হাজার চেষ্টা করেও লেনিনগ্রাডের সামরিক প্রতিরোধের প্রাচীর ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত 1943 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মার্শাল ঝুকভের নেতৃত্বে রুশ বাহিনী জার্মান বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অন্তর্গত ঔপনিবেশিক দেশগুলি যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরাক, ইরান, সুদান, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি দেশগুলি সর্বপ্রথম সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি লাভ করে একত্রে তৃতীয় বিশ্ব নামে আত্মপ্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, ভিচি সরকার কি?
উত্তর, ফ্রান্সের একটি শহরের নাম ভিচি। 1940 খ্রিস্টাব্দে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী ফ্রান্সের কিছু অংশ দখল করে ভিচি শহরকে রাজধানী করে হিটলার তার অনুগত মার্শাল ফিলিপ পেতার নেতৃত্বে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করেন। এই পুতুল ফরাসি সরকারই ভিচি সরকার নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? উত্তর, শত্রুপক্ষের সেনাদল রাশিয়ার ভেতরে প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যেতে থাকে। পিছিয়ে যাওয়ার সময় রুশ সেনারা যোগাযোগের মাধ্যম তথা রাস্তাঘাট ও সেতুগুলি ধ্বংস করে দেয়। রুশ কৃষকরা শস্যাগার শস্যক্ষেত্রগুলিতে আগুন লাগিয়ে দেয় ও পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যাতে শত্রুপক্ষের সেনারা খাদ্য ও জল থেকে বঞ্চিত হয়। এভাবে শস্য পুড়িয়ে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার রীতি পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন প্রসারের লক্ষ্যে কোন সম্মেলনের আয়োজন করা হয়? উত্তর, স্বাধীনতা লাভের পর তৃতীয় বিশ্বের দেশগুলি একজোট হয়ে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটায়। জোট নিরপেক্ষ আন্দোলন প্রসারের লক্ষ্যে একে একে অনুষ্ঠিত হয় বান্দুং সম্মেলন, বেলগ্রেড সম্মেলন, কায়রো সম্মেলন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেট্রন কি? উত্তর, একটি ঋণাত্মক একটি ধনাত্মক তড়িৎদ্বার সংবলিত বায়ুশূন্য নলের ডায়োড ভালভের চারপাশে থাকে এক চুম্বক ঘেরা এই ধরনের ডায়োড ভালভ যে উচ্চ ক্ষমতা সম্পন্ন তড়িৎ চুম্বকীয় সংকেত তৈরি করে তাকে ম্যাগনেট্রন বলে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদ কি? উত্তর, আন্তর্জাতিকতাবাদ হলো এমন এক অনুভূতি যা ব্যক্তিকে বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে উদ্দীপ্ত করে। এই মতবাদে ব্যক্তি শুধু নিজ রাষ্ট্র নয়, নিজেকে বিশ্বের এক নাগরিক বলে মনে করে। রবীন্দ্রনাথ, দান্তে প্রমুখের ধারণায় বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আন্তর্জাতিকতার আদর্শ সফল হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বোধ বাড়ে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা দাবির মধ্যে দিয়ে আন্তর্জাতিকতাবাদের আদর্শ ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, ক্রিয়া পদ্ধতি গবেষণা কি? উত্তর, যুদ্ধাস্ত্রের প্রকৌশলগত পরিবর্তন হলো যুদ্ধাস্ত্রের নির্মাণ ও কার্যকারিতা, অর্থাৎ তার ধ্বংসাত্মক ক্ষমতার পরিবর্তন। বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে এমন সিদ্ধান্তে আসা যায় যার উপর ভিত্তি করে গবেষণার খোঁজকে প্রয়োগমূলক কাজকর্মে ব্যবহার করা যায়। এই পদ্ধতির নাম হলো ক্রিয়া পদ্ধতি গবেষণা। পরবর্তী প্রশ্ন, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর ইতালি ফ্যাসিস্ট নেতা মুসোলিনির মধ্যস্থতায় জার্মানির মিউনিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেইন, ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের, জার্মানির হিটলার ও মুসোলিনির মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয়। পরবর্তী প্রশ্ন, ইঙ্গো ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1936 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইংল্যান্ড ও ফ্রান্স ইতালির মুসোলিনি ও জার্মানির হিটলারকে তোষণ করার যে নীতি নেন তা ইঙ্গো ফরাসি তোষণ নীতি নামে পরিচিত। এই তোষণ নীতির দ্বারা ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের জার্মানি ও মুসোলিনির ইতালিকে দিয়ে সোভিয়েত সাম্যবাদকে ধ্বংস করতে চেয়েছিল।